প্রিয় দর্শক, গ্রিন টিভির যারা এখন টেলিভিশন সেটের সামনে আছেন অথবা ডিজিটালে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি দ্য ব্র্যান্ড মেকার শোয়ে। আমি রানা ইসলাম, আর আমার সাথে আছেন আজকে ব্র্যান্ড এবং ব্র্যান্ডিং নিয়ে কথা বলার জন্য, বিশেষ করে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলার জন্য আকিজ বশির গ্রুপের মার্কেটিং হেড এমডি শাহরিয়ার জামান। কেমন আছেন শাহরিয়ার ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আমি প্রোগ্রামে শাহরের ভাই বললাম, আসলে এটাও ব্র্যান্ডিংয়ের এক ধরনের মানে বিষয় থাকে কি না, মানে আসলে টেলিভিশন শোতে কি ভাই বলা উচিত? কারণ আমরা দেখি বিভিন্ন দেশের বাইরের টেলিভিশনগুলোতে ভাই বলে না কখনোই, সবাইকে নামে সম্বোধন করে। ডেফিনেটলি এটাও একটা ব্র্যান্ডের পার্ট। হ্যাঁ, ব্র্যান্ড বলতে আমরা যেটা বুঝি, যখনই কোনো হয় এটা কোনো বড় কর্পোরেশন হতে হয় কিংবা বড় কর্পোরেট হতে হয়, তাহলে এটা একটা ব্র্যান্ড হয়। বাট ব্যক্তি ব্র্যান্ডও একটা বড় জায়গা, যেটাতে আপনি আমার সম্পর্কে কি পারসেপশন নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে যে আপনি আমাকে কীভাবে আইডেন্টিফাই করেন। সো এটাই আমার পার্সোনাল ব্র্যান্ড। সো আমি এটা আপনার সাথে এইভাবেই ডেভেলপ করেছি যেন আপনি কমফোর্টেবলি আমাকে ভাই বলতে পারেন। ওকে, দারুণ করে বুঝিয়েছেন। এখন আপনার সম্পর্কে আমি যে জায়গাটা জানি সেটা আমি আজকে যারা আসলে দ্য ব্র্যান্ড মেকার শো দেখছে তাদের মধ্যে একটু ছড়িয়ে দিতে চাই। সেখান থেকে যদি শুরু করি, যে আপনার এই যে মার্কেটিং জগতে আসা বা মার্কেটিং নিয়ে কাজ করা, ব্র্যান্ড নিয়ে কাজ করার এই স্বপ্নটা কখন থেকে তৈরি হলো? এটা কি স্টুডেন্ট লাইফ থেকে হলো, নাকি তারপরে এসে মনে হয়েছে যে এই কাজটা আপনি করবেন? থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এবং এই ব্র্যান্ড মেকার প্রোগ্রামে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। সো অনেকেই আমাকে বলেন আমি অ্যাক্সিডেন্টাল মার্কেটার, মানে বাই অ্যাক্সিডেন্ট আমি মেবি মার্কেটার হয়েছে। সো বাই প্যাশন আই ওয়াজ এ জার্নালিস্ট। আমি 2004 সাল থেকে আমি ফ্রি অফ কস্ট কন্ট্রিবিউটার হিসেবে কিছু পত্রিকাতে কাজ করতাম। এরপর একটা পত্রিকাতে আমি জুনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে শুরু করি, ওটাও উইদাউট এনি স্যালারি, জাস্ট টু ক্যাটার মাই প্যাশন, মানে আমার প্যাশনই ছিল এটা। সো এক পর্যায়ে কিছু কনসিকুয়েন্সের জন্য আমাকে জার্নালিজমটা ছাড়তে হয় এবং আমি যেহেতু জার্নালিজম করতাম, লেখালেখির কাজ করতাম, স্টোরি লিখতাম। সো আমি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, গ্লোবাল একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ক্রিয়েটিভ রাইটার পজিশনের জন্য সিলেক্টেড হই। সো তখন থেকে আসলে আমার ব্র্যান্ড মার্কেটিংয়ে কাজ করা শুরু। আমার বাই এডুকেশন আমি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে গ্রাজুয়েশন করেছি, বাট আমি ফাইন্যান্সের হওয়া এখন আর বুঝি না, খুবই কম। মানে আমি যেমন ফিজিক্সে পড়াশোনা করেছি, ফিজিক্সের সূত্র আমার একটা মনে নাই। এরকমই ফাইন্যান্সও কাইন্ড অফ ফিজিক্সের মতোই কিছু থিওরি, অনেক কিছু, অনেক টার্ম আছে। সো এগুলোর কোনো প্র্যাকটিস আমি কখনো করিনি, বাট শুরু থেকেই মেবি সামহাও কোনো না কোনোভাবে আমি মার্কেটিংয়ের সাথেই জড়িত, যেটা আমি জানতাম না। আমি যখন এই অ্যাডভার্টাইজিংয়ের ক্যারিয়ারে আসলাম, তখন গিয়ে রিয়েলাইজ করলাম যে এটা আমি কানেক্টেড ছিলাম, কোনো না কোনোভাবে এগুলোর ভেতরেই ছিলাম। সো অ্যাডভার্টাইজিং এজেন্সিতে এসে আমার প্রথম ব্র্যান্ড মার্কেটিং, বিজনেস স্ট্র্যাটেজি এগুলোর ইনিশিয়েশন হয় এবং আমি মাল্টিন্যাশনাল, লোকাল অনেকগুলো ব্র্যান্ডের সাথেই কাজ করি। বাট এই যে বিগিনিংয়ে আপনার কি হার্ড মনে হয়েছে কিনা? কারণ ভিন্ন একটা পার্সপেক্টিভ থেকে এসেছেন, পড়াশোনা ডিফারেন্ট জায়গায়, জার্নালিজম করছিলেন, সেটাও হচ্ছে নিজের প্যাশন থেকে, সেখান থেকে হঠাৎ করেই আপনি ব্র্যান্ডের জগতে পা দিলেন। মানে কি ছিল কঠিন বিষয়টা, কি ছিল? আসলে আমি একটা, যদি এটা আমার ব্যক্তিগত ফিলোসফি, যদি কোনো কাজে আপনি এনজয় করেন এটা আসলে কখনোই হার্ড মনে হয় না। সো আমি জার্নালিজম করতাম, এটাও অনেকের কাছে অনেক কঠিন কাজ, বাট আমার কাছে যেহেতু প্যাশন, আমার কাছে খুবই সহজ এবং আমি এনজয় করতাম। এই কষ্ট, ডেইলি রোদের মধ্যে ঘোরা, এইটাই আমার কাছে এনজয়েবল ছিল। একইভাবে যখন অ্যাডভার্টাইজিংয়ে আসলাম, আমিও এটা এনজয় করা শুরু করলাম। দেখলাম যে আমার তো এখানেও অনেক ইন্টারেস্ট লাগছে এবং মজা লাগছে, যে কাজটাই করছি, যেই কাজেই ইনভলভ হচ্ছি, এটাতেই আমি আরও বেটার ফিল করছি। সো আমার যেহেতু এখানেও একটা প্যাশন ধীরে ধীরে ডেভেলপ করেছে এবং আমি প্রত্যেকটা কাজই এনজয় করছিলাম, সো আমার কাছে এটা কঠিন মনে হয়নি, মনে হচ্ছে এটা আরও ফান। কিন্তু নতুন নতুন শেখার জায়গাটা ডেফিনেটলি কঠিন। যদি চেঞ্জ এবং কিউরিওসিটিটা থাকে জানার জন্য, আরও নতুন কিছু শেখার জন্য, নতুন জায়গায় এক্সপ্লোর করার কিউরিওসিটিটা মনের ভিতর থাকে, এটা আর কষ্ট মনে হয় না, এটা অনেক ইজি এবং অনেক এনজয়েবল হয়। এই যে এখন একটা প্রতিষ্ঠানে, মানে আকিজ বশিরের মতো একটা গ্রুপের আপনি হেড অফ মার্কেটিং হিসেবে কাজ করছেন, নিশ্চয়ই জুনিয়রদের ঝাড়ি টাড়ি দেন। আপনার ঝাড়ি খাওয়ার অভিজ্ঞতাটা কেমন ছিল? আসলে টাফ সিচুয়েশন মানুষকে পলিশ হতে সাহায্য করে। আচ্ছা। সো যদি লাইফে টাফ সিচুয়েশন না থাকে,
ও আসলে কষ্টটা বুঝে না এবং সামনে গিয়ে কি করতে হবে ওই ডাইরেকশনটাও পায় না, এটা আমি বিলিভ করি। সো লাইফে অনেক বস আসছে, অনেক কোম্পানিতে জব করেছি, এটা আমার 7 নাম্বার অর্গানাইজেশন। সো অনেকের কাছে নানা টাইপের খুবই এক্সট্রিম লাইফও গেছে, খুবই এক্সট্রিম। আমার কিছু বস ছিল খুবই এক্সট্রিম, বাট আমি তাদের কাছে এখনও খুব পূজনীয় এবং তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। তারা সেই সময় সেই ঝাড়িটা দিয়েছে কিংবা কোনো জায়গায় আমাকে আরও বেটার করার জন্য যেভাবে ইনপুট দিয়েছে, সেটার কারণে আজকে আমি আরও অনেক বেটার করতে পারি কিংবা বেটারভাবে চিন্তা করতে পারি। সো এটা ডেফিনেটলি অনেকের কাছে এনজয়েবল না, অনেকে মনে করে যে বস ঝাড়ি দিয়েছে এটা মন খারাপ করে চলে যায়, অনেকে জবও সুইচ করে ফেলে। বাট বিষয়টা হচ্ছে ভিন্ন, বিষয়টা হচ্ছে যে বস ঝাড়ি দিচ্ছে, নিশ্চয়ই আমার এখানে কোনো ফল্ট আছে এবং ফল্টটাকে পলিশ করার জন্যই দিচ্ছে, অহেতুক কেউ কিছু বলে না। সো এই জায়গাটা এরকমই। আমার জায়গা থেকেও আমার লিডারশিপটা ভিন্ন। আমার টিমে ঝাড়ি খুব কমই দেওয়া হয়, বাট সবাই জানে আমার ঝাড়ির ফরম্যাটটা ভিন্ন। আমি সবাইকে ওইভাবে ঝাড়িও দেই না, বাট যেভাবে দেই সেটাতে সে যেন গ্রো করতে পারে, সে যেন ইমপ্রুভ করতে পারে। এই যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ঘুরে বেড়ায় যে কেউ কেউ বস, কেউ কেউ হচ্ছে টিম লিডার, মানে আপনি আসলে কোনটা প্র্যাকটিস করেন? আহ আমি আসলে টিমমেট। সো যখনই কোনো স্পেসিফিক প্রজেক্টে কাজ হয়, এটা কখনোই কারোর উপর ছেড়ে দেওয়া হয় না। আমি ওই টিমের একটা পার্ট হিসেবে, ইন্টিগ্রাল পার্ট হিসেবে কাজ করি। সো একদম জুনিয়র কিংবা ইন্টার্ন কেউ যদিও এসে থাকে, তাকেও যদি কোনো কাজ দেওয়া হয়, আমিও তাকে হেল্প করি অ্যাজ এ কলিগ। আমি কখনোই কারোর উপর বস দেখাইতে চাই নাই, দেখাইও না। সো এটা আমার আমার লিডারশিপ ফরম্যাটের মধ্যে না। আচ্ছা। সো যে জায়গা থেকে ডিসকাশনটা শুরু হয়েছিল যে এটা এই টাফ সিচুয়েশনে আসলে আমাদেরকে পলিশ করে এবং চ্যালেঞ্জ নেওয়া থেকেই নতুন অভিজ্ঞতা তৈরি হয়। তো আমার ক্যারিয়ারে আমি বললাম একবার যে আমি ক্রিয়েটিভ রাইটার হিসেবে কাজ শুরু করেছি। সো ক্রিয়েটিভ রাইটার অ্যাডভার্টাইজিং এজেন্সির যে মেনলি অ্যাডভার্টাইজিংয়ের লেখাগুলো লেখে, যে হেডলাইন কী হবে, নিচের লেখাগুলো কী হবে, কিংবা কনসেপ্টের জায়গাগুলো সে শেপ করে, টিভিসিটা কী হবে, এই জায়গাগুলোই তার কাজ। আমি আসলে এই কাজটাতে কখনো লিমিট থাকি নাই এবং যে অর্গানাইজেশনে জব করতাম সেই অর্গানাইজেশন আমাকে সেই ফ্রিডমটা দিয়েছে যেন আমি সব কিছুর মধ্যে ইনভলভ হতে পারি। সো আমি এটাকে অ্যাকচুয়াল নাম হচ্ছে কপিরাইটার। কপিরাইটিং থেকে আমি স্ট্র্যাটেজিতে কাজ করেছি, আমি ক্লায়েন্ট সার্ভিসে কাজ করেছি, আমি সবগুলো এভিনিউতে কাজ করেছি এবং 3 বছরে আমার 6বার প্রমোশন হয়েছে, ইনক্রিমেন্ট হয়েছে, জাস্ট ফর মাই পারফরমেন্স। বাট এগুলো আসলে টাকার জন্য করি নাই, ইনক্রিমেন্টের জন্য করি, আমার কাজ করতে ভালো লাগতেছে। সো আমার কিউরিওসিটিটা আছে, আমি জানতে চাই যে ওই যে ছেলেটা স্ট্র্যাটেজিতে কাজ করতেছে আসলে কি করতেছে, আমি এখানে কতটুকু ভ্যালুয়েট করতে পারবো কিংবা আমি করলে কি করতাম। সো এইটা থেকেই শুরু, এই যে কিউরিওসিটিটা, এটাই ধীরে ধীরে কিন্তু আমার ক্যারিয়ার শেপ করতে সুবিধা করেছে এবং ক্যারিয়ারের আজকের জায়গাতে আসার জন্যই এই এফোর্টগুলো ছোট সময়ে বিভিন্ন ছোট ছোট কাজে, কষ্টের কাজে সবাইকে হেল্প করা কিংবা নিজে ইনভলভ হওয়া, নিজের লিডটা নেওয়া, এগুলোই আমাকে এখন এসে অনেক অ্যাডভান্টেজ দিচ্ছে। আমি মানে যে জায়গায় পৌঁছেছেন সেই জায়গায় পৌঁছতে সাহায্য করেছে। একটা জিনিস, এই যে এখন এসে কি মনে হয় যে আরও বেশ কিছু ভুল ছিল আপনার, যে ভুলগুলো আপনি না করলে আরও বেটার জায়গা তৈরি করতে পারতেন, সেরকম কোনো জায়গা আছে কিনা? না, এমনভাবে আসলে চিন্তা করি না, বিকজ যেটা হয়ে গেছে, যেটা চলে গেছে, এটা নিয়ে আসলে ওইভাবে চিন্তা করার কিছু নেই। বাট সামনে কি বেটার করতে পারি সেটা নিয়ে চিন্তা করি এবং যেটা করতে পারি নাই, কি ভুল আছে, ওইটা থেকে আরও বেটার কি সামনে করা যেতে পারে ওই শিক্ষাটা নিয়ে সেটাই করার চেষ্টা করি। মার্কেটিংয়ের চ্যালেঞ্জটা কোথায় দেখেন? মানে এখন যখন কাজ করছেন, টিমমেট হয়ে কাজ করছেন, টিম নিয়ে কাজ করছেন, টোটাল মানে আপনার কোম্পানির পার্সপেক্টিভ থেকেই যদি বলেন যে চ্যালেঞ্জিং জায়গাগুলো কোনটা কোনটা মনে হয় এখন বাংলাদেশের জন্য? আমাদের দেশে ব্র্যান্ড মার্কেটিংয়ের পার্সপেক্টিভে চ্যালেঞ্জ দুইটা। একটা চ্যালেঞ্জ হচ্ছে আমরা ব্র্যান্ডের এই খরচ, যেই এক্সপেন্সটা হয়, এটাকে আসলে ইনভেস্টমেন্ট না চিন্তা করে এটাকে খরচ চিন্তা করছি। সো এটার রিটার্ন ক্যালকুলেশন কিংবা এই আন্ডারস্ট্যান্ডিংটা মোস্ট অফ দ্য অর্গানাইজেশনে থাকে না, এটার কারণে অনেকে সাফার করে এবং এটা একটা ইন্টেলেকচুয়াল জব যেখানে আপনার অনেক ভবিষ্যৎ দেখতে হয় এবং বিজনেসের সাথে অ্যালাইনও করতে হয়। অনেক স্বপ্ন, যে স্বপ্নটা বিজনেসের সাথে অ্যালাইন করে সামনে কীভাবে আরও বেটার করা যায়, এই অ্যালাইনমেন্টটা আমাদের করতে হয়। যে জায়গাটা বেশিরভাগ যারা কাজ করছে তারা আসলে রিয়েলাইজ করতে পারে না যে তার রোলটা কী আসলে অর্গানাইজেশনে, এবং অর্গানাইজেশন ওই ভ্যালুটা দিতে পারছে না। এই জায়গাতে একটা মিসম্যাচ
মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মতো জায়গাতে আছে, এইটা একটা চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে যারা ইয়াং যারা আসছে এরা আসলে কনসিস্টেন্ট না, এরা খুব কম সময়ের মধ্যে অনেক কিছু করতে চায়, অনেক কিছু হতে চায়, কিন্তু এফোর্টটা দিতে চায় না। সো এই জায়গায় নলেজের একটা গ্যাপ এবং শেখার জায়গা থেকেও খুব কমই আছে যারা খুব ডেপথে শিখতে চায়, জানতে চায়, খুব সারফেস লেভেলে কাজ করতে যাচ্ছে, যেটা হয়তোবা সামনের সময়ের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বলে আমি মনে করছি। এই সময়ে আমার কাছে এই দুইটা বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। শেখার জায়গা থেকে ইন্ডাস্ট্রিতে আপনারা যারা সিনিয়র আছেন তারা আসলে জুনিয়রদেরকে বা ইউথদেরকে কিভাবে গাইড করতে পারেন এবং সেই গাইডটা কতটুকু নিতে পারছে তারা? শেখার জায়গা থেকে আমি শুরুতে বললাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে কিউরিওসিটি একটা বড় জায়গা, যেখানে এডুকেশনালি যেই কারিকুলামে আমাদেরকে পড়ানো হয় এর হয়তো বা 40% 30% আমাদের ডিরেক্টলি কাজে লাগে। বাকি পার্টটা আমি আসলে কিভাবে ম্যানেজ করছি, কিভাবে চিন্তা করছি এবং বিজনেসের সাথে অ্যালাইন করছি, আমার কনজিউমারের সাথে অ্যালাইন করছি, তার উপরে ডিপেন্ড করে, যেটা আসলে এডুকেশনালি আসে না, যেটা আপনাকে ফিল্ডে গিয়ে করতে হয় অথবা ফ্যাক্টরিতে গিয়ে প্রোডাক্টের সাথে ইনিশিয়েশন হতে হয় এবং যারা কাজ করছে তাদের সাথে ইনভলভ হতে হয়। এই যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলোতে সবারই ইনভলভমেন্টটা খুবই জরুরি। আমরা যারা কাজ করছি, আমাদের টিমে যারা কাজ করছে, আমরা সবাইকে কিন্তু এইভাবেই আমরা যেভাবে গ্রো করেছি আমরা কিন্তু ওই পার্টটাই সবাইকে দিচ্ছি যে তোমরা এইভাবে কোন কোন স্টেপে করতে পারো, এই গাইডলাইনটা দিচ্ছি। বাট যেটা একটু আগে বললাম যে এই জেনারেশন আসলে ওইভাবে অনেক কিছুই নিতে চায় না, সো অনেক ডিটেলে জানতেও চায় না। 2 দিন রোদের মধ্যে মার্কেটে ঘুরলে তৃতীয় দিন আর এই কাজে ইনভলভ হতে চায় না, যে আমি তো জানি মার্কেটিং মানে এখানে গ্ল্যামার আছে, বিজ্ঞাপন আছে, শুটিং চলবে, সো এটা তো এখানে নাই। বাট ওভারঅল কাজের অনলি 10-20% অ্যাকচুয়ালি কমিউনিকেশন, বাকিটা আসলে কোনোটাই কমিউনিকেশন না। সো এই রঙিন জায়গাটা ছেড়ে যখন একটা সাদা কালো এবং খুব বোরিং জায়গার মধ্যে কাজ করে তখন অনেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। মার্কেটিংয়ের জায়গা কি আদৌ বোরিং আসলে? আবারও একই কথাই, যে যদি আপনি এনজয় করেন ইজ ডেফিনেটলি এটা এনজয়েবল জায়গা, বাট বোরিং না। এখন আপনি যদি চিন্তা করেন যে এখানে খুব সুন্দর সুন্দর মেয়েরা মডেল হয়, শুটিং হয়, টিভিতে যেতে আলো হয়, ঝলমলে দুনিয়া। হ্যাঁ, আলোচনাময় দুনিয়া, আমি ইনস্টাতে শর্টস দিব, ইনস্টাতে রেগুলারলি পোস্ট করতে পারবো, এমন টাইপের জিনিস হয়। সো এটা এখানে পুরাটা না, পুরা লাইফটা এটা না। সো এই জায়গাটা যদি আপনার পারসেপশন এমন থাকে দেন ইটস বোরিং। সো একটা প্রসঙ্গ আপনার কাছে জানতেই চাই যে একজন স্টুডেন্ট যিনি আসলে ব্র্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করতে আগ্রহ পোষণ করেন এবং ফিউচারে হয়তো এই ওয়ার্ল্ডে আসতে চাই, তার জন্য আসলে গাইডলাইন কী হবে? কিন্তু তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি আমি। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, কোথাও যাবেন না। আপনারা দেখছেন গ্রিন টিভি, আমরা কথা বলছি দ্য ব্র্যান্ড মেকার শো নিয়ে। আমাদের সাথে আছে আজকে আকিজ বশির গ্রুপের মার্কেটিং হেড এমডি শাহরির জামান। যে কথাটা বিরতিতে যাবার আগে বলছিলাম যে একজন স্টুডেন্ট যিনি হাঁটি পা করে ব্র্যান্ডিংয়ে নিজের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চাই, ফিউচারের জন্য আপনার মতো জায়গায় আসতে চাই বা আপনার থেকেও ছাড়িয়ে যেতে চাই, তাদের জন্য আসলে আপনার গাইডলাইন কী হবে? বেসিক 3টা গাইডলাইন। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল হতে হবে এবং কনজিউমারের মাইন্ডসেট বোঝার মতো ক্যাপাসিটি থাকতে হবে। এবং এটার জন্য যেটা করা দরকার শুরু থেকেই, এখন আমি কোথাও জব করি না, আমি স্টুডেন্ট, সো আমি কোনো না কোনো প্রোডাক্ট, কোনো না কোনো ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট কোনো না কোনোভাবে। সো ওই জায়গাগুলো অ্যানালাইজ করা যে হাউ দে রিচ মি, এবং এই প্রোডাক্টটা সিলেক্ট করার সময় তার বাবা মা যদি কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করেও থাকে, এটা কেন সিলেক্ট করলো, এই জায়গাগুলো যদি তার ওই প্রশ্নটা তৈরি হয় যে কেন, কিভাবে আমার কাছে আসলো, এই প্রশ্নের উত্তরগুলো যদি কেউ হান্ট করা শুরু করে, সে ডেফিনেটলি একজন ভালো মার্কেটার হতে পারবে। প্রথমে যেটা বলছিলাম, ডেটা অ্যানালিটিক্স। সো এখনকার যুগে ডেটার বাইরে কিছু নেই, সো উই ক্যান মেজার অ্যান্ড ট্র্যাক এনিথিং অ্যান্ড এভরিথিং। আমাদের ক্যাটাগরিতে স্পেসিফিক যে প্রোডাক্ট নিয়ে যে ছেলেটা কাজ করছে, সে জানে তার প্রোডাক্ট কতটুকু কোন টাইপের অডিয়েন্সের জন্য কী টাইপের কী করতে হবে, এই অ্যানালাইসিসটা তার করতে হয়। এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিল, যেটা যে কোনো ক্যারিয়ারে গেলে কিংবা যে কোনো ক্যাটাগরিতে গেলে তার কাজে লাগবে। স্টুডেন্ট আসলে হাউ টু মেজার ইট? অনলাইনে অনেক কোর্স অ্যাভেলেবেল, ইউটিউবে ফ্রি কোর্স অ্যাভেলেবেল। সো
ধারণাটা নেওয়া যে এটা কীভাবে করছে। তার মানে আপনি আসলে স্টুডেন্ট লাইফ থেকে স্কিল আপ হওয়ার কথা স্কিল বলছেন। ডেভেলপমেন্টের কথাটা বেশি এমফেসাইজ করছি। এটার একটাই রিজন, আমাদের কারিকুলামে যেসব পড়ালেখা হচ্ছে এটা শতভাগ আমাদের ক্যারিয়ারে ডিরেক্টলি ইমপ্লিমেন্ট হয় না, কিংবা করার সুযোগটাও কম। আমরা যখন মার্কেটিংয়ের বিভিন্ন স্ট্র্যাটেজিক মার্কেটিং কিংবা কটলারের প্রিন্সিপাল অফ মার্কেটিং নিয়ে যেই পড়ালেখাগুলো করছি, এই জায়গাগুলোতে বেশ কিছু কেস স্টাডি দেয়া। উনি কিন্তু কোথাও বলা নাই যে তুমি এই থিওরি এই ফরম্যাটের মধ্যে থাকতে হবে। আচ্ছা। কেস স্টাডিগুলো দেওয়ার কারণ এটাই যে কোন সিচুয়েশনে কোন ব্র্যান্ড কী ইনিশিয়েটিভ নিয়েছিল এবং এটার রেজাল্ট কী হয়েছিল। সো এটার যখন রিয়েল ফিল্ডে আসবে তার ক্রাইসিসটা ভিন্ন হবে। সে হয়তো ওইটা রেফারেন্স নিয়ে তাকে আলাদা করে সলিউশন ক্রিয়েট করতে হবে। এই জায়গাটাই হচ্ছে একজন অ্যানালিটিক্স কিংবা যখন ইনসাইডার চিন্তা করতে পারে, তখনই সে আসলে আরও ডিটেলে ঢুকতে পারে যে আমার কিভাবে সলভ করা যেতে পারে। দারুণ করে বুঝিয়েছেন। হোয়াট নেক্সট? থার্ড পয়েন্টটা কি হবে? থার্ড হচ্ছে কিউরিওসিটি, যেটা আমি সবসময় বলি। একটা এক্সাম্পল দিয়ে বলি যে নর্থ এন্ডে গিয়েছি, কোনো একটা কফির অর্ডার করেছে। এখন কফি যে কাপটাতে আসছে, এখন আমার এই কিউরিওসিটিটা যদি থাকে যে কাপের সাইজটা এরকম কেন কিংবা শেপটা এরকম কেন, এটার পেছনে কোনো সায়েন্স আছে, কোনো রিকোয়ারমেন্ট আছে, নাকি কারো পছন্দ হয়েছে দেখে এরকম আসছে। এই যে কিউরিওসিটিটা, এটা আপনাকে ধীরে ধীরে ড্রাইভ করবে আরেকটা জায়গাতে যাওয়ার জন্য। আপনার থট প্রসেস, আপনার রেগুলার লাইফে আপনি যা দেখেন, আপনাকে আরেকটা উইন্ডো ওপেন করবে, আপনার ভিশনটা আরও দূরে নিয়ে যাবে, আপনি আরও অনেক বেশি অ্যানালিটিক্যাল হতে পারবেন। সো কিউরিওসিটিটা মেইন। আমাদের এই ক্যারিয়ারে আসতে হলে এর বাইরে কোনো প্রকারের কোনো অপশন নাই। সো দিস ইজ মাই থ্রি সাজেশন যারা ফ্রেশার এবং এই মার্কেটিং কিংবা ব্র্যান্ড ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চায়। আপনি একটা কথা বলছিলেন যে এখন যারা তরুণ অপেক্ষাকৃত, তাদের মধ্যে আসলে অস্থিরতা অনেক বেশি, কনসিস্টেন্সি অনেক কম। একই সাথে আসলে ক্যারিয়ারের সফলতা খুব তাড়াতাড়ি চাই। সফলতা মানে কি আপনার কাছে টাকা নাকি অন্য কিছু? টাকা আপনাকে লং রানে টিকে থাকার জন্য হেল্প করবে, বাট আপনি লং রানে যেতে হলে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি যেই কাজটা করছেন কিংবা যেইটাতে আপনার প্যাশন, সেই প্যাশনটাকে আপনার কনসিস্টেন্টলি করে যেতে হবে। সো কনসিকুয়েন্টলি টাকা আসবে যদি আপনি রেসপেক্টফুল হন আপনার এই প্যাশনের প্রতি, সেটাতে টাকা আসবে। বাট এখনকার জেনারেশন ভাবে উল্টা, টাকাটাকে মেইন প্যারামিটার চিন্তা করে রেদার দেন তার স্কিল কিংবা তার ক্যাপাবিলিটি। আমি অনেকের ইন্টারভিউ নেই যারা এসে তার কোনো স্কিল নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো ক্যাপাবিলিটি নেই, বাট তার এক্সপেকটেশন অনেক হাই যে তার হয়তো বা তাকে ফুল টাইম গাড়ি দেওয়া হবে, তার স্যালারি অনেক বেশি হবে, সে ল্যাভিশ লাইফ লিড করবে, বছরে 3 বার থাইল্যান্ড যেতে পারবে। সো এরকম লাইফ সে চায়, বাট এটার জন্য যেই ক্যাপাসিটি স্কিল দরকার, তার যে রিকোয়ারমেন্টটা দরকার, সেটা সে ফিল করছে না। সো এই জায়গাটা ইয়াংদের মধ্যে অনেক বেশি। সো এই জায়গাটা ডেভেলপ করার জন্য অবশ্যই স্কিল ডেভেলপমেন্টের উপরে আমি জোর দেবো। সবার আগে স্কিল ডেভেলপমেন্ট এবং স্পেসিফিক কোনো একটা সেগমেন্টে কোনো স্পেশালিটি, যে আমি এই কাজটা ভালো পারি। নিজেকে একজন ব্র্যান্ড পার্সোনালিটি হিসেবে কতটা সফল মনে করেন? এটা খুবই কঠিন প্রশ্ন আমাকে যদি বলতে হয়, বাট আমি মনে হয় না এখনও পুরোপুরি সফল। বাট কিছু জায়গা ডেভেলপ করতে পেরেছি, যেমন আপনি শুরুতে আমাকে ভাই বললেন। সো এটাও আমার পার্সোনাল ব্র্যান্ড, যে আপনি কিভাবে আমার সাথে অ্যাপ্রোচ করবেন, আমাকে কিভাবে আপনি সম্মান দিবেন, আমি আপনাকে কিভাবে দেবো, এটা আপনার পার্সোনাল ব্র্যান্ড। সো এই জায়গাটা কিছুটা হলো ডেভেলপ করতে পেরেছি। আচ্ছা, সাথে একটা প্রশ্ন চলেই আসে যে একজন সফল ব্র্যান্ড পার্সোনালিটির জন্য আসলে কোন গুণগুলো খুব গুরুত্বপূর্ণ মনে করেন আপনি? প্রথম গুণ হচ্ছে কনসিস্টেন্সি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি একটা কর্পোরেটে জব করি, আমি ব্র্যান্ড নিয়ে কাজ করি, মার্কেটিং নিয়ে কাজ করি। সো আমার কথাবার্তা, আমার আচরণ, সোশ্যাল লাইফ, ভার্চুয়াল লাইফ কিংবা পার্সোনাল লাইফ, সব জায়গাতেই এই কনসিস্টেন্টলি একই কথাই কিংবা একই রকম অ্যাপ্রোচই থাকা দরকার, যেটা আমি রিয়েল আমি। আচ্ছা, সো এই জায়গাটা সবার আগে। এবং দ্বিতীয় হচ্ছে কমিটমেন্ট। যেই কমিটমেন্ট আমি সোসাইটি কিংবা আমার সার্কেলের মধ্যে করছি, সেই কমিটমেন্টটা আমি রাখতে পারছি কি না। 3 নম্বর হচ্ছে আমার ইনার বিলিফ অ্যান্ড ক্যারেক্টার, আমি আসলে কীভাবে কী ডেভেলপ করছি। সো সফল ব্র্যান্ড যদি বলেন, নেগেটিভ ব্র্যান্ডও কিন্তু ব্র্যান্ড। কোনো একজন চোর, সে হয়তো বা লাইফে 2-3 বার চুরি করে ধরা খেয়েছে, তারও ব্র্যান্ড হচ্ছে সে একজন চোর। মানে আমরা যেমন বলে থাকি হয় কুখ্যাত নয় বিখ্যাত, কুখ্যাত অনেক বড় ব্র্যান্ড। দুজনেই কিন্তু ব্র্যান্ড।
দুটোই ব্র্যান্ড। এখন আপনি কনসিস্টেন্টলি চুরি করে যাচ্ছেন, আপনার ওই ওই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে আপনি তার ব্র্যান্ড পার্সোনা হচ্ছে এটা, আরেকজন ভালো কাজ করে যাচ্ছে তার ব্র্যান্ড পার্সোনা এটা। সো এই জায়গায় এই দুইটা বড় পয়েন্ট, কনসিস্টেন্টলি, কমিটমেন্ট, এই এই দুইটাই আমি বলবো যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মূল জায়গা আমার মতে। নিজের জীবনে আপনি আসলে ব্র্যান্ডের কোন জায়গায় নিজেকে দেখতে চান? আরও খুব স্পেসিফিক যদি বলি, এখন একটা জায়গায় এসে পৌঁছেছেন, লিড করছেন টিম, সেখান থেকে আসলে আপনার ক্যারিয়ার লক্ষ্যটা কি? আমি একটা বিলিভ করি যে আহ, আমি একজন মানুষ হিসেবে আমার কিছু রেসপন্সিবিলিটি আছে সোসাইটির প্রতি, পৃথিবীর প্রতি। তো এই রেসপন্সিবিলিটির জায়গাগুলো অনেক কিছুই ফুলফিল করা হয়নি এখন পর্যন্ত, কিংবা অনেক কিছুই করা বাকি আছে। এই জায়গাগুলোতে ইনভলভ হওয়ার চিন্তাভাবনা আছে, যেন আমরা আরেকটু বেটার ফিউচার, বেটার প্ল্যানেট, বেটার হিউম্যান ডেভেলপ করতে পারি। এখানে আমার কন্ট্রিবিউট করার সুযোগ আছে। তো এই জায়গাতে আমি কাজ করতে চাই সামনে। বেটার বাংলাদেশ গড়তে আপনি কি করতে চান? বেটার বাংলাদেশ গড়তে সবার আগে যেটা দরকার, জনগণ থেকে নাগরিক হওয়া। আপনি একেবারে আমার কথাটাই বলে ফেললেন যে জনগণ কবে নাগরিক হবে। সো সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্বটা কি, এই এবং আমার আশেপাশের মানুষকে আরও কত ভালো সুন্দর করে রাখা যায় এবং আমার ইমপ্যাথি ডেভেলপ করে নিজের ভেতরে, সেটা জরুরি। সেখানে এই যে আপনারা যারা ব্র্যান্ড পার্সোনালিটি আছেন, ব্র্যান্ডিং নিয়ে কাজ করছেন, তারা আসলে কাজের কারণেই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে জড়িত, এবং যেখানে দেশ গড়ার একটা বড় সুযোগ কিন্তু রয়েছে। আপনাদেরকে আসলে আপনাদের কমিউনিটির করণীয় কি আছে বলে মনে করছেন? যে বাংলাদেশ, হ্যাঁ, বেটার বাংলাদেশ, দেশপ্রেম যে জায়গাটা, এবং আমরা এখন আলোচনায় কিন্তু এই কথাগুলো আসে যে আমরা দেশপ্রেমকে ভুলে যাচ্ছি, আমরা কি দেশপ্রেম কমিয়ে দিচ্ছি, আমাদের মূল্যবোধ কি কমে যাচ্ছে, এই আলোচনাগুলো কিন্তু আমাদের মধ্যে আছে। সেখানে আপনারা এই কমিউনিটির করণীয় কি হতে পারে? এই কমিউনিটির অনেক কিছুই করার আছে, বিকজ আমরা পৃথিবীর কিংবা বয়সের মানুষের, জনগণের ন্যারেশন কিন্তু চিন্তা চেতনা চেঞ্জ করতে পারি। আমরা যে কোনো প্রোডাক্টের যেমন যেভাবে গুণগান করে প্রোডাক্ট একটা পারসেপশন ক্রিয়েট করি এবং এটা ফাইনালি লিডটাকে কনভার্ট করার জন্য প্রোডাক্ট পারচেজে কনভার্ট করি, এই জায়গাগুলো থেকে আমি যদি বা দেশপ্রেমটাকে একটা প্রোডাক্ট চিন্তা করি, সো দেশপ্রেমকে পপুলার করার জন্য অনেক কিছুই করার সুযোগ আছে। আমরা ওই জায়গাটাতে কাজ করি যেখানে আপনি আসলে কি দেখেন, কি কিনবেন, কি খাবেন, এগুলো যেখানে আমরা মানুষের চিন্তাভাবনাকে মানুষের জীবনকে আসলে পেনিট্রেট করেন, কিছুটা পেনিট্রেট করতে পারি, সেখানে দেশপ্রেমটাকেও আমরা পেনিট্রেট করতে পারি। এটা আমাদের কমিউনিটির জন্য একটা বড় জায়গা যেখানে মেবি আমাদের সুযোগ আছে কন্ট্রিবিউট করার। আরেকটা জায়গা, আপনি বাংলাদেশের যে কোনো রাস্তা দিয়ে যান, আপনি অনেক ক্রিয়েটিভ দেখবেন, হয় বিলবোর্ডে দেখবেন, সাইনবোর্ডে দেখবেন, দোকানের পোস্টারে দেখবেন। সো সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কত সুন্দর ক্রিয়েটিভ দিয়ে আপনি আসলে পৃথিবীটা সাজাতে পারবেন, তার উপর বেস করে আসলে আমাদের দেশের ক্রিয়েটিভ সেন্স কিংবা এই দেশটা কেমন, এটা গ্লোবালি রিপ্রেজেন্ট হয়। সো আমাদের এই ভাঙ্গা বাসগুলো দেখে যেমন মানুষজন একরকম ধারণা নেয়, আবার সুন্দর একটা দোকানের পোস্টার দেখেও কিন্তু আরেকটা ধারণা নেয় যে এখানকার মানুষজন আসলে কেমন, এখানকার চিন্তা চেতনা কেমন। সো আমরাও ওই জায়গাতেও কন্ট্রিবিউট করতে পারি একটা সুন্দর দেশ গড়া নিয়ে। সেক্ষেত্রে ধরেন আপনি দেশের বাইরে কাজের জন্য এবং পার্সোনাল জায়গা থেকেও অনেক ট্যুর করেছেন, সেখানে কোন কোন জায়গায় ল্যাক মনে হয় যে আমাদের সোসাইটির? আমাদের সোসাইটিতে সবচেয়ে বড় ল্যাক যেটা মনে হয় যে আমরা আসলে সাইলো মেন্টালিটিতে থাকি। মানে সাইলো বলতে মানে এক একটা জায়গাতে এক একজন যে যার মতো করে চিন্তা করছি, কোনোটা আসলে কোলাবোরেটিভ না। আমরা যদি কোলাবোরেট এবং কানেক্ট করতে পারি সবগুলো ইনিশিয়েটিভকে, গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো যেগুলো সামনে থাকে কিংবা যেগুলো আমরা দেখছি, এই জায়গাগুলো যদি কানেক্ট করতে পারি, একটা সিঙ্গেল পয়েন্ট থেকে সব কিছুই করা পসিবল হবে। এই জায়গাগুলো যদি করতে পারি, সেক্ষেত্রে এটা আমাদের জন্য আরও বেটার হবে। যেখানে অন্যান্য উন্নত কিংবা স্বল্প উন্নত দেশগুলোতেও দেখি এখন সব কিছুই আসলে খুবই কানেক্টেড, এবং আপনি যা কিছু করছেন না কেন আপনার লাইফটা ইজি। চলতি পথে আপনি বাসে উঠেন কিংবা ট্যাক্সিতে যান, যেখানে যান আপনার জন্য খুবই সব কিছু খুব কমফোর্টেবলি হয়ে যাচ্ছে। আমাদের এখানে আসলে আপনি ট্যাক্সিতে কথা বলতে গেলেও আপনার সাথে এক কথা যে
কেমন একটা একটা আলাদা পারসেপশন ক্রিয়েট হয়ে যায়। সেই জায়গাগুলোতে সবারই আসলে একটু ইমপ্যাথি ক্রিয়েট করা, একটু ইমপ্যাথি আসা দরকার আমাদের জনগণের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে, এবং গভর্নমেন্টের যে সাপোর্টগুলো আছে এইগুলোকেও একটা সুতায় নিয়ে আসা দরকার। লাস্ট প্রশ্ন আপনার কাছে, অনেকক্ষণ কথা বললাম আমরা, সেই লাস্ট প্রশ্নের জায়গা থেকে যে নতুন একটা বাংলাদেশের উত্তরণ আমরা দেখছি, গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে আপনার সাথে আমি কথা বলছি। নতুন বাংলাদেশের কাছে আপনার প্রত্যাশা কি? নতুন বাংলাদেশের কাছে আমার সবচেয়ে বড় প্রত্যাশা, মানুষ ইমপ্যাথি থাকবে, একজন মানুষ আরেকজনের প্রতি সহমর্মিতা আসবে, সহনশীলতা বাড়বে। এই সেম জিনিসটা আমাদের যারা পলিটিক্যাল লিডার আছেন, যারা দেশ চালনার দায়িত্বে আছেন, তাদের মধ্যেও অনেক বেশি করে থাকবে। ইমপ্যাথি আমাদেরকে একটা সুন্দর পৃথিবী কিংবা সুন্দর জায়গাতে ক্রিয়েট করতে পারে। নিশ্চয়ই আপনার প্রত্যাশা পূরণ হোক, এই প্রত্যাশা আমি আপনার ভাই হিসেবে রাখতে পারি। সারে ভাই, শেষ করলাম ভাই বলেই। ধন্যবাদ এই আয়োজনে আসবার জন্য। থ্যাংক ইউ রানা ভাই, আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আজকে দ্য ব্র্যান্ড মেকার শোতে। নতুন পর্বে নতুন অতিথিকে সাথে নিয়ে আমি আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকবেন এবং সুন্দর করে দেশ গড়ায় কি অবদান রাখতে পারেন সেই বিষয়টা একটু ভাবতেই পারেন, তাই না? ভালো থাকবেন সবাই।